এর সক্রিয় সহযোগিতায় দুবার আমরা বছরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে আসছি এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর নির্বাচনী আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর আমরা এই ধান ক্রয় দুবার করে আসছি। এবারও মরশুমে আমাদের সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমাদের মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং এবারকার মরশুমে আমরা 18,000 এমটি ধান লক্ষ্যমাত্রা রেখেছি আমরা ক্রয় করব কৃষকদের কাছ থেকে। আগামী 28শে জানুয়ারি এবারকার মরশুমের ধান ক্রয় করা শুরু হবে এবং তার শুরুয়াত করব আমরা উত্তর জেলা থেকে, ধর্মনগর থেকে। সেটা মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি আমার উপস্থিতিতে সারা রাজ্যের কৃষি দপ্তর, খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনাক্রমে আমরা নির্ধারণ করেছি যে আগামী 28শে জানুয়ারি থেকে এবারকার মরশুমের যে ধান ক্রয় সেটা আমরা উত্তর জেলার ধর্মনগর থেকে শুরুয়াত করব। আমি আলোচনার পর মাননীয় কৃষিমন্ত্রী আলোচনা রাখবেন। এবারকার মরশুমে যেটা ধান আমরা ক্রয় করব, আপনারা জানেন যে 23 টাকা এমএসপি ছিল, সেটা বৃদ্ধি করা হয়েছে 23 টাকা 69 পয়সা এবারকার এমএসপি। এবং এখন পর্যন্ত আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি তার পরিমাণটা হচ্ছে 2,44,303 মেট্রিক টন, 2,44,303.795 মেট্রিক টন ধান আমরা এখন পর্যন্ত সর্বসাকুল্যে ক্রয় করতে আমরা পেরেছি। 1,25,454 জন, 1,25,454 জন কৃষক তাতে উপকৃত হয়েছেন এই ডাইরেক্টলি প্যাডি প্রকিউরমেন্ট থেকে। এবং টোটাল যে এমএসপি অর্থরাশি আমরা প্রদান করেছি রাজ্যের কৃষককে সেটা হচ্ছে 489.71 লক্ষ টাকা, কোটি টাকা, 489.71 কোটি, অর্থাৎ 489,71 লক্ষ টাকা আমরা কৃষকদেরকে প্রদান করতে পেরেছি। তো এটা একটা বিশাল অঙ্ক যেটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যের কৃষকরা ফসল উৎপাদনে তাদের যে অনীহা সেটা প্রকাশ্যে চলে এসেছিল। তদানীন্তন সরকার কি বলেছিল যে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করছে না। কেন্দ্রীয় সরকার কি বলেছিল যে রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকার টাকাটা রিইনভার্স করবে, ফেরত দেবে, কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এ কথা বলে কিন্তু কৃষকদেরকে বিভিন্ন সময়ে ভুল পথে তারা পরিচালিত করেছিল। আমাদের সরকার গঠিত হওয়ার প্রাক্কালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের দল বলেছিল যে সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেটে আমরা প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করব। এবং প্রথম ক্যাবিনেটে, এখানে মাননীয় বরিষ্ঠ মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ মহোদয়, প্রথম ক্যাবিনেটে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্টের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং তারপর থেকে আমাদের এই প্রকিউরমেন্ট প্রসেস চলছে এবং আমরা আশ্বস্ত করেছি রাজ্যের কৃষক সমাজকে যে যতদিন আমাদের সরকার থাকবে ততদিন আমাদের এই ধান প্রকিউরমেন্ট আমাদের চলতে থাকবে। এবারকার আমরা একটা নতুন পলিসি এনেছি ধান ক্রয় সম্পর্কে। এতদিন একটা সিস্টেমে চলেছে, আমরা এবার নতুনভাবে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে আমরা নতুন পলিসির মাধ্যমে এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা শুরু করছি আগামী 28শে জানুয়ারি থেকে। তা চলবে যতদিন আমরা ধান ক্রয় করব। টোটাল লক্ষ্যমাত্রা আমাদের 18,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করব। সাংবাদিক বন্ধুরা, আমি অনুরোধ জানাবো 24-25-এ আমাদের টোটাল ফার্স্ট ক্রপ, যেটা দুবার তো হয় বৎসরে, ফার্স্ট ক্রপে আমরা করেছিলাম 17,497.109 MT। সেকেন্ড ক্রপে
আমরা করেছি 18,946.990 MT, মানে 17,500 প্রথম ক্রপে আর তারপরের ক্রপে 18,500-এর উপরে সিমিলারিটি আছে। মানে 18,000 18,500 অ্যাভারেজ। এই বছর কি কোনো বৃদ্ধি পাবে? এই বছর 18,000 MT 18,000 আমাদের টার্গেট নিয়েছে। টার্গেট। কৃষিমন্ত্রীর কাছে মাননীয় অ্যানাউন্স কন্টিনিউয়াস প্রসেস অ্যানাউন্স করে দিয়েছে তো রেট্রোস্পেক্টিভ, মানে এডিসি ইলেকশন তো কবে ঘোষণা হবে? এবং আমরা মিটিংও তো করে দিয়েছে। বাই দিস টাইম আমরা এই যে আমরা অলরেডি আজকে শুধু প্রেস না, এই প্রেসের দেখুন প্রেসে ইনফরমেশন দেওয়া হয়েছে। প্রেসের আগেই ফুড মিনিস্টার অ্যালং উইথ হিজ অফিসিয়ালস অলরেডি ডিডিএর সাথে কথা বলে, জনপ্রতিনিধির সাথে কথা বলে, প্রত্যেক জেলা পরিষদ, প্রত্যেক পঞ্চায়েত সমিতি এবং অফিসারদের সাথে এসডিএম সবার সাথে কথা বলে কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। 28 যে করবে আগেই দিয়ে দিয়েছে। আমরা প্রেসে শুধু দেইনি, প্রেসে শুধু আজকে প্রেস কিছু কনফারেন্সের মাধ্যমে টেকনিক্যাল ব্যাপার ছিল আমাদের, ওইগুলো সব সর্টেড আউট হয়েছে। গভর্নমেন্টের স্পোকসপারসন হিসেবে জিজ্ঞেস করছি যে ত্রিপুরা মথার পক্ষ থেকে বলা হচ্ছিল যে সম্ভবত 18 এপ্রিল এডিসির মেয়াদ সম্পূর্ণ হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করা সংক্রান্ত বিষয়ে তারা সরকারের মুখ্যমন্ত্রীর কাছে দাবিও করেছে। এই ক্ষেত্রে কোনো রকমের অবস্থান কি গভর্নমেন্টের আছে কিছু? না, এখন পর্যন্ত নেই। যা হবে আমাদের নির্বাচন কমিশনের বিধি অনুসারে আইন মতো সব কিছু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, সে বিষয়ে আলোচনা করবেন। আজকে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নয়। যদি নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় আগামী দিনে আমাকে বলা হয় সরকারি মুখপাত্র হিসেবে বলার জন্য, নিশ্চয়ই আমরা আপনাদেরকে অনুরোধ। আগামীকাল 3 দিনের সফরে আসছেন ডোনার মিনিস্টার, ওনার কি পরিকল্পনা রয়েছে বা কি কি প্রজেক্ট রয়েছে সেটা কাইন্ডলি মাননীয় ডোনার মিনিস্টার শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আগামীকালকে 3 দিনের রাজ্য সফরে আসছেন এবং রাজ্য সফরে আসার পর উনি কিছু ডোনার স্পন্সার্ড কিছু প্রজেক্টের শিলান্যাস করবেন। আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন বা মাননীয় মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে কয়েকটা জায়গায় ওনার ভিজিট রয়েছে। রবীন্দ্র ভবনে ওনার একটা কর্মসূচি রয়েছে উদ্বোধন। 24 তারিখ মাতার বাড়ি যাবেন আগামীকালকে, আবার মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে যাবেন এবং আপনারা জানেন যে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের বহুতল কার পার্কিংয়ের জন্য একটা অ্যালটমেন্ট বা অ্যালোকেশন ওনারা দিচ্ছেন ডোনার থেকে। তো হয়তো সেখানেও যাবেন, মানে মন্দিরে পূজা সেখানে অর্চনা করবেন। আগামী পরশু দিন সকালবেলা উনি যাবেন কদমতলা কুর্তিতে, উত্তর জেলায়। সেখানে আগরকে নিয়ে একটা ক্লাস্টার ম্যানেজমেন্টের উপর কিছু একটা ওনার শিলান্যাস রয়েছে। সেখান থেকে উনি আসবেন ঊনকোটিতে আমাদের যে পর্যটনের যে আকর্ষণ সেটা উনি দেখবেন এবং আগামী দিনে সেটাকে আরও কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে পর্যালোচনা করবেন। সেটা সেরে উনি সেখান থেকে আমবাসা হয়ে নারিকেলকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন এবং নারিকেলকুঞ্জে রাত্রি সেখানে যাবেন। রাত্রিতে যা প্রোগ্রাম অ্যাজ পার শিডিউল 8টা সাড়ে 8টায় নারিকেলকুঞ্জে ওনার পৌঁছানোর কথা রয়েছে। সেখানে আমি পর্যটন মন্ত্রী হিসেবে নারিকেলকুঞ্জে থেকে ওনাকে আমি স্বাগত জানাবো আমাদের আধিকারিকদেরকে নিয়ে এবং নারিকেলকুঞ্জে উনি রাত্রি যাপন করবেন 24 তারিখ। 25 তারিখ সকালে নারিকেলকুঞ্জে আপনারা জানেন যে ডোনার আমাদেরকে মাতাবাড়ি সার্কিটকে নিয়ে কয়েকশো কোটি টাকার একটা অনুদান তারা দিয়েছেন। এই মাতাবাড়ির সার্কিটকে নিয়ে সেখানে বিভিন্ন প্রজেক্ট কম্পোনেন্ট রয়েছে, তার একটা শিলান্যাস কর্মসূচিতে উনি অংশগ্রহণ করবেন। মুখ্যমন্ত্রীও ভার্চুয়ালি থাকবেন আমাদের সঙ্গে কানেক্টেড আগরতলা থেকে এবং ওনার সঙ্গে আমিও থাকবো, পাশাপাশি ডোনারের আধিকারিকরাও থাকবেন, আমাদের রাজ্য সরকারের আধিকারিকরাও থাকবেন। সেখান থেকে এই অনুষ্ঠানের পর লাঞ্চ সেরে সোজা এয়ারপোর্টে চলে আসবেন, কারণ 4:45 ওনার ফ্লাইট রয়েছে, উনি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন। এই প্রোগ্রাম আপাতত কালকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমাদের একটা প্রিপারেটরি মিটিং ছিল। যদি মানে সাবজেক্ট টু মানে চেঞ্জ, এটা অ্যাজ পার শিডিউল ডোনার থেকে যেটা এসছে আমি আপনাদেরকে বললাম। যদি পরবর্তী সময়ে কোনো মডিফিকেশন হয় নিশ্চয়ই আপনারা সে বিষয়ে জানবেন। 3 দিন আগামীকালকে আসবেন 23, 24 এবং 25 তারিখ সন্ধ্যাবেলা উনি আগরতলা ত্যাগ করবেন। আমরা পেডিউ প্রকিউরমেন্ট কিভাবে করব, কত করব, ডিটেলস বলেছে।
আমরা এই যে সিদ্ধান্তটা, যেটা মাননীয় মন্ত্রী বললেন যে প্রথম ক্যাবিনেট আমাদের সিদ্ধান্ত হয়েছে, কেন নেওয়া হয়েছে? কৃষকদের আয় যাতে ডাবল বা তার বেশি হয়, সেই জন্য কিন্তু আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। 15-16 ভিত্তি বছরে কৃষকদের আয় ছিল 6,580 টাকা। আজকের দিনে কৃষকদের ধীরে ধীরে এটা বাড়তে বাড়তে 18-19-এ 8,982, 20-21-এ 11,096 এবং সর্বশেষ যে সমীক্ষা 13,590 টাকা কৃষকদের মাসিক আয়। এই সিদ্ধান্তর মূল উদ্দেশ্য হলো একদিকে কৃষকের আয় বৃদ্ধি করা, সাথে সাথে রাজ্যের উৎপাদন বৃদ্ধি করা। একটা রাজ্যের একটু, গতকাল আমরা 15 রাজ্যের মর্যাদা আমরা এই দিনটি আমরা পালন করেছি। জিএসডিপি অর্থাৎ একটা রাজ্যের উন্নয়নটা কিভাবে হয়েছে, কি হয়েছে, কিভাবে অ্যাসেসমেন্ট করবেন? কয়েকটা রাস্তাঘাট, কিছু বিল্ডিং, এটা তো না। টোটাল কি জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট কি? 17-18-তে আমাদের সরকার আসার আগে রাজ্যের জিএসডিপি ছিল 43,716 কোটি, আর গত বছর রাজ্যের জিএসডিপি হলো 89,687। আজকের দিনে 98,279 কোটি টাকা জিএসডিপি এটা। এবং আমাদের প্ল্যান কি 2030-এ 1,64,000 কোটি আমাদের জিএসডিপির টার্গেট নেওয়া। এই যে আমাদের প্রধানমন্ত্রী বলছে এবং মুখ্যমন্ত্রী বলছে 2047 আমাদের টার্গেট 10,38,000 কোটি টাকা আমাদের জিএসডিপির প্ল্যানিং। এই নিয়ে আমরা এগুচ্ছি। এটা নিতে হলে কি করতে হবে? সব কিছুতে প্রোডাকশন বৃদ্ধি করতে হবে, কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, হর্টিতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, মৎস্যতে উৎপাদন বৃদ্ধি করতে হবে, পশুপালনের মাধ্যমে মাংস এবং ডিম উৎপাদন বৃদ্ধি করতে হবে, সার্ভিস সেক্টর, ট্যুরিজম অ্যান্ড বিজনেসে বৃদ্ধি করতে হবে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং বনজ সম্পদ উন্নয়ন, এগুলির উপর গুরুত্ব দিচ্ছি আমরা এবং শিল্পের মাধ্যমে। এই জিনিসগুলি মিলে আমরা জিএসডিপি বাড়ে। সেই জন্য আমাদের সরকার প্ল্যানিং করে কাজটা করছে। দেখবেন, আপনি যদি একটা তথ্য দিই আপনাদেরকে, 17-18-তে রাজ্যের উৎপাদনে ছিল ধান উৎপাদন 7,70,000 মেট্রিক টন। আমাদের গত বছরের আমাদের উৎপাদন 8,30,000 মেট্রিক টন। কত বেড়ে গেছে! ওই যে আমরা এই যে কৃষকদের ধান কিনছি বিভিন্ন রকমভাবে, তাদের উৎপাদন আজকে, অতীতে কিন্তু কৃষকরা মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আজকে কৃষকরা উৎপাদনের দিকে যাচ্ছে, শিক্ষিত ছেলেমেয়েরা পর্যন্ত যাচ্ছে কৃষি, হর্টি, মৎস্য, এই যে জাত, পশুপালন, সব কিছুতে, এবং ট্যুরিজম। এবং আপনি দেখবেন ডোনার মিনিস্টার কালকে আসছে, দেখবেন আপনার আমাদের ট্যুরিজম মিনিস্টারও নারায়ণগঞ্জে যাবে বিভিন্ন রকম উদ্ঘাটনের জন্য। তো আমাদের মূল জিনিসটা হলো জিএসডিপি এবং এটার মূল উদ্দেশ্য। এবং আজকে আমাদের স্টেট কোথায় চলে গেছে? আমাদের আজকে ফ্রন্ট রানার স্টেট, এটা বুঝতে হবে। তো সেই জন্য এই সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম এবং কোনোদিনই আমরা আমাদের সরকার গঠনের পর আমরা একটা তো এবং কি করোনার সময় আমরা মিস দিনে, যদিও কম প্রোডাকশন কম কালেকশন নিয়েছে, কিন্তু এটা আমরা করেছি। আপনারা জানেন আজকে ভারতবর্ষকে প্রধানমন্ত্রী কী চাইছে? বিশ্বের শস্য ভাণ্ডার করতে। আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, 24-25 ক্রপ ইয়ার India produced about 150.18 million tons of rice, higher than China 145.28 million tons, এবং এবারে আমাদের টার্গেট 151 মিলিয়ন টনস। আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ, একদিকে আমরা দুধ উৎপাদনে 1 নম্বর হয়ে গেছে, আগেই ছিলাম, এখন ধান উৎপাদন আমরা চলে গেছি 1 নম্বরে বিশ্বে।
যদিও রপ্তানি আমরা তাদের থেকে বেশি করতাম, আজকে চায়নার উপরে চলে গেছে। আজকে সব কিছুতে কোথায়, এই জন্যেই এই যে বলছে $5 ট্রিলিয়ন কথা বলছে, এইসব কারণে আজকে দেখছে যে প্রোডাকশন কীভাবে বৃদ্ধি করতে হয়, এই জন্য আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। আজকে এই জায়গাটার জন্য মাননীয় কৃষি দপ্তর উৎপাদন করে, খাদ্য দপ্তর পারচেজ করে, এই যে জয়েন্টলি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের রাজ্যকে। ক্লিয়ার? কোনো কোশ্চেন এই বিষয়ে? যখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যখন এই রাজ্যে ছিল, প্রচুর জায়গা ভ্যাকেন্ট ছিল, কৃষিমুখী হয়নি, মাঠমুখী হয়নি কৃষকরা। আজকে আপনি যাবেন প্রত্যেক জায়গায়, আমাদের আপনারা জানেন যে সাউথ, গোমতী এবং সিপাহীজলা আমরা বর্তমান আগের থেকেই আমরা ধান উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। এবার আমাদের খোয়াই এবং ধলাইও ওই জায়গায় চলে যাচ্ছে। সার্ভে লেটেস্ট রিপোর্ট আসেনি, কিন্তু হিউজ এবার আরও বেশি ধান কেনার জন্য বলছে, অর্থাৎ প্রোডাকশন এত বেশি হয়েছে। তার মানে কেন? কৃষি দপ্তর এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলে সমস্ত রকম এই যে কৃষি যন্ত্রপাতির থেকে আমরা নিউ বারবার আমরা আজকে কেন ভারতবর্ষ এই জায়গায় যাচ্ছে, যত নিউ টেকনোলজি সব গ্রহণ করছে ইন্ডিয়া গভর্নমেন্ট, এবং আমরা এগুলো অ্যাডপ্ট করছি। তো সুতরাং আমরা এখন মানুষকে কৃষিমুখী করতে পারছি, এটাই আমাদের সার্থকতা। যদিও আমরা আবার অর্গানিক ফার্মিংয়ে যাচ্ছি, আমাদের ন্যাচারাল ফার্মিংয়ে যাচ্ছি, ওইটা আছে, এরপরও আমাদের কিন্তু প্রোডাকশন বৃদ্ধি হচ্ছে। স্যার আমার একটা আপনি যখন আরো সফলতা নিয়ে ভাবছেন, তো কিছু কিছু মানুষের কৃষকের অভিযোগ যে রাজ্যে অনেক জায়গায় যেমন পশ্চিম ত্রিপুরায় তারা তাদের কৃষি জমিতে কৃষি করতে পারছে না, কারণ যে কৃষি জমির পাশে জমিগুলি মাটিতে ভরাট করা হয়েছে, বাস্তু করে ফেলছে, যেখানে সম্পূর্ণ বেআইনিভাবে করা হচ্ছে। তাদের বিভিন্নভাবে পত্রিকাতে এবং নিউজে চলে আসছে এই জিনিসগুলো যে তারা কৃষি করতে পারছে না, পাশের জমিটা ভরাট করা হবে। তো সেই বেআইনিভাবে যারা করছে, এটি নিয়ে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমাদের মন্ত্রিসভায় ব্যাপারে আলোচনা হয়েছে। এটা একটা সমস্যা। একটা পরিবারে 3 ভাই থাকলে একটা বাড়ি ছিল আগে, এখন সে নতুন বাড়ি করতে যাচ্ছে। তার কৃষি জমির মধ্যে যেহেতু আর জায়গা নেই, সে করতে যাচ্ছে। এখানে বড় জটিল পরিস্থিতি। আমাদের রাজ্যে কৃষি জমির পরিমাণ কম, অনলি 24%, কিন্তু এর মধ্যে আমরা আধুনিক পদ্ধতিতে, এই জন্য আমরা হাইড্রোপনিক সিস্টেম পর্যন্ত আমরা কৃষিকাজ করতে যাচ্ছি। উপরের দিকে কিভাবে করা যায়, ওটা যেটা বলছেন, এসব সমস্যা আছে। সমস্যা নাই পৃথিবীতে, এমন সমস্যা কিভাবে দেখা যাচ্ছে যে কয়েকশো কানি এটা আপনি বলছেন, কিন্তু কয়েকশো কানি আপনার কাছে থাকলে স্পেসিফিক একটা জায়গার নাম বলুন তো, কয়েকশো কানি একটা জায়গা বলুন, এমন কিছু বলবেন। মজা বলুন, মজা আমাকে যখন বলবেন স্পেসিফিক বলবেন, ডোন্ট টেক আদারওয়াইজ। মজা বলুন, 100 কানি একসাথে ভরে ফেলেছে। আরে না, আপনি বলছেন, আপনার এই কথার উপরে আমি যুক্তি থাকবো না। আমার বক্তব্য হলো সমস্যা আছে। আপনারা কয় ভাই ছিলেন? 3 ভাই যখন বাড়ি করবেন তখন কোথায় করবেন? বাড়িতে, আকাশে? এটা সমস্যা আছে, এটা বুঝতে হবে। আমরা আলোচনা করেছি এই জিনিসগুলি, আমরা চেষ্টা করছি। সেই জন্যই ওদের সমস্যাটাও দেখতে হবে, বেআইনিভাবে আবার অ্যাকশানও নিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যখন সম্পূর্ণ বেআইনি অ্যাকশান, আবার হিউম্যানিটি দেখতে হবে। ওর জায়গায় বাড়ি করবে, হ্যাঁ, এখন যদি দেখা যায়, ঠিক আপনার কথা ঠিক, যদি দেখা যায় 50 কানি 100 কানি করে ফেলছে, সেই জায়গায় সরকার স্টেপ নিচ্ছে, এটা নিচ্ছে, নিশ্চয়ই থাকুন। আর মাননীয় মন্ত্রী যেটা বললেন যে আলোচনা হয়েছে ক্যাবিনেটে বিস্তারিতভাবে মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে, এটাকে যারা এমন করছে তাদের বিরুদ্ধে ফাইনও হচ্ছে, কারণ এমনিতে কেউ যদি পারমিশন না নিয়ে সেখানে বাস্তু করে ফেলে নাল জমিকে, তার বিরুদ্ধে ফাইন হচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে। আর আমি সাংবাদিক বন্ধুদের আবার বলবো, ফিগারটা একটু আপনারা নেবেন কাইন্ডলি। টোটাল প্যাডি এখন পর্যন্ত আমরা ক্রয় করেছি 2,44,303 MT।
আমাদের সরকার আসার পর থেকে 2,44,303 MT। কৃষকের সংখ্যা যারা বেনিফিটেড হয়েছে 1,25,454 জন। বিরাট সংখ্যক 1,25,454 জন। তাদের কাছে টাকা দিচ্ছে। টোটাল যে অর্থরাশি কৃষকদের কাছে আমরা দিতে পেরেছি প্যাডি প্রকিউরমেন্টের মাধ্যমে 489 কোটি 71 লক্ষ টাকা। 489 কোটি 71 লক্ষ টাকা এখন পর্যন্ত আমরা কৃষকদেরকে দিতে পেরেছি। আর এবারকার এমএসপি হচ্ছে মানে পার কেজি 23 টাকা 69 পয়সা। এটাও টাকা বেড়েছে। হ্যাঁ, এটাও 23 টাকা ছিল, 69 পয়সা আরও বৃদ্ধি পেয়েছে। এখন শুরুতে কত ছিল? শুরুতে ছিল আমাদের 17 টাকা 50 পয়সা। দেখুন 17 টাকা 50 পয়সা, আজকে 23 টাকা 69 পয়সা। তো প্রধানমন্ত্রী যেটা বলেন যে কৃষকরা হচ্ছে লক্ষ্মী, অন্নদাতা, কৃষকের আয় দ্বিগুণ করতে হবে, এই যে লক্ষ্যমাত্রা আমাদের রাজ্যে কিন্তু বিগত দিনে ছিল না। শুধু একটাই কথা, কেন্দ্রীয় সরকার তুলছে, ক্রয় করছে না। এবং গত কয়েকদিন আগে অ্যাসেম্বলি সেশনে আপনারা দেখেছেন বিরোধী দলনেতা উনিও বলেছেন যে না, এটা সরকারের উপর দোষ চাপাতে চাইছেন। এবং খাদ্যমন্ত্রী হিসাবে আমি দপ্তরের ডকুমেন্ট দিয়ে এটা প্রমাণিত হয়েছে এবং উনিও সেটা স্বীকার করেছেন যে আগের সরকার তাদেরকে ভুল বুঝিয়ে কৃষক সমাজের মাধ্যমে বা কৃষক যে তাদের সংগঠন কৃষক সভার মাধ্যমে মানুষকে ভুল বোঝাতো, কৃষক সভাকে ভুল বোঝাতো, রাজ্যের কৃষকদেরকে ভুল বোঝাতো। কিন্তু আমাদের সরকার আসার পর ফার্স্ট ক্যাবিনেটে, মাননীয় মন্ত্রী তখন শিক্ষা দপ্তরে ছিলেন, ফার্স্ট ক্যাবিনেটে এই প্যাডি প্রকিউরমেন্ট এবং আমাদের আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা, এই দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম। যতদিন সরকার থাকবে প্যাডি প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ থাকবে। যদি এডিসি আমরা যে প্রো ফার্মার এটা বুঝেছেন তো, আমরা যদি পারলাম কিনতে, একটা সাধারণ কথা শুধু, আমরাও গভর্নমেন্ট, তারাও গভর্নমেন্টে ছিল, সরকার। আমাদের সরকার যদি পারচেজ করতে পারে, আগের সরকার 7 বছর আগে কেন পারচেজ করতে পারলো না? এতে বোঝা যায় তাদের কৃষকদের প্রতি তাদের দরদ কতটুকু ছিল। এডিসি ইলেকশনে